প্রিয় বন্ধুরা, আমি আরানা জাহান বলছি। বন্ধুরা, আজকে তোমাদের আপন মায়ের সাথে ছেলের রাতের একটি সত্য ঘটনা বলবো। শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না। আমার মা কাকলি সেন। আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। আমার বয়স তখন 9 বছর। আমার বাবা ট্রান্সফার হয়ে আসে একটি গ্রামে। আমার বাবা জয়ন্ত সেন একজন ডাক্তার, এই গ্রামের একটি হাসপাতালে আসে। আমরাও কিছুদিন পরে সেই গ্রামে আসি। আমরা বলতে আমি আর মা। গ্রামটি খুব সুন্দর ছিল। চারিদিক ধুধু করছে মাঠ, কিন্তু একটাই জিনিস খুব বিরক্তিকর ছিল। জায়গাটির আবহাওয়া প্রচণ্ড গরম ছিল। প্রথম দিন আসার পরেই আমার শরীর খারাপ হয়ে যায় গরমে। আমরা যে বাংলোতে থাকতাম সেখান থেকে গ্রামটি অনেক দূর ছিল। বাবাকে রোজ গাড়ি করে নিয়ে যেত হাসপাতালে রঘু নামে একটি লোক। আমাদের বাড়িতে ঘর-ধর পরিষ্কার করার জন্য একটি মহিলা থাকত। মহিলাটির নাম কমলা ছিল। সেই মহিলাটি মায়ের সাথে খুব গল্প করত। মা আশেপাশে কেউকে চিনত না বলতে কমলার সাথে সব রকম গল্প করত। একদিন আমি তাদের কথা আড়ি পেতে শুনেছিলাম। কমলা মাকে বলছে, বৌদি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? মা বলল, কি বলবি বল। কমলা, শুনেছি শহুরের মেয়েদের অনেক ছেলে বন্ধু হয়, তা তোমার কোনো বিয়ের আগে ছেলে বন্ধু ছিল নাকি? মা, আমার বাবাকে তো চিনতিস না, আমাকে মেরেই ফেলত। কমলা বলল, সত্যি কথা বলো না। তোমার মতো এত সুন্দরীর কেউ ছিল না। মা, মিথ্যে কেন বলতে যাব তোকে? কমলা, তুমি বলছো তোমার জীবনে দাদা ছাড়া কেউ ছিল না? মায়েতে অবাক হওয়ার কি হলো? কমলা, না এমনি। আচ্ছা, তুমি দাদাকে খুব ভালোবাসো না? মা, বিয়ের 10 বছর হয়ে গেল আর ভালোবাসব না, কি বলিস? কমলা, জানো বৌদি, এই গ্রামটায় বেশি দিন কোনো ডাক্তার থাকে না। মা, কেন? কমলা, এখানে এই হাসপাতালগুলোতে খুব ওষুধের চড়া কারবারি চলে। এখানকার রাজনৈতিক দলের কিছু লোক যুক্ত থাকে। মা, তোমার দাদা আমাকে এইসব কথা তো জানায়নি। কমলা, সে কি বৌদি? আপনি জানেন না এর মধ্যেই ডাক্তার বাবুর সাথে কিছু লোকের ঝামেলা হয়েছে হাসপাতালে, তারা ডাক্তার বাবুকে শাসিয়েছে। মা চুপ করে শুনছিল। এরপর আমার মনে আছে সেদিন রাতে বাবা মায়ের মধ্যে এইসব নিয়ে ঝগড়া হয়ে গেল। 2-3 দিন পর আমাদের বাড়িতে একজন মধ্যবয়স্ক লোক এলো। লোকটি নাকি গ্রামের খুব প্রভাবশালী লোক। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, যখন লোকটি প্রথম আমাদের বাড়িতে আসে। আমি বারান্দায় খেলছিলাম বিকাল বেলা, যখন একটা কালো গাড়ি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায়। গাড়ি থেকে কিছু লোককে নামতে দেখে আমি ভয়ে আমাদের ঘরে ঢুকে যাই। মা আমাকে জিজ্ঞেস করল, কি হলো, তুই বাইরে থেকে ছুটে এলি কেন? আমি বললাম, বাইরে করা সব এসেছে। কিরকম যেন গুন্ডাদের মতো দেখতে। আমি ঠিক বলেছিলাম, লোকগুলো সত্যি গুন্ডাদের মতো দেখতে ছিল। মা আমার সাথে বাইরে আসতেই একটু থমকে গেল। মা, আপনারা? একজন নমস্কার করে বলে উঠল, নমস্কার বৌদি। আপনি কি ডাক্তার বাবুর স্ত্রী? মাহা, উনি তো এখনো হাসপাতাল থেকে আসেননি। আবার লোকটি বলে উঠল, আমি ডাক্তার বাবুর সাথে কথা বলতে এসেছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি ডাক্তার বাবুর জন্য বাইরে অপেক্ষা করতে পারি? আমার এক খুব বিশেষ বিষয় নিয়ে ডাক্তার বাবুর সাথে কথা বলার ছিল। মা, উনি কখন আসবেন? এতক্ষণ এখানে আপনারা অপেক্ষা করবেন? লোকটি বলল, না, আমাদের কোনো অসুবিধা নেই। মা আমাকে নিয়ে ঘরের ভেতর গেল। ঘরে গিয়ে সে হাসপাতালে ফোন করে বাবাকে লোকগুলোর ব্যাপারে বলতে লাগল। বাবার সাথে কথা বলে মা জানলা দিয়ে উকি মেরে লোকগুলোকে দেখতে লাগল। তারপর কি যেন একটা ভেবে আবার বাইরে গিয়ে বলল, আমি খুব দুঃখিত যে আপনাদেরকে ভেতরে ডাকতে পারছি না। আমার ঘরের ভেতরটা অগোছালো হয়ে আছে। আবার সেই লোকটাই উত্তর দিল, না না, আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না, আমরা বাইরে বেশ ভালো আছি। দেখে মনে হচ্ছিল এই লোকটাই কথা বলতে পারে। বাকি লোকগুলো অদ্ভুত চোখে যেন মার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছিল তাদের কাছে আমার যেন দুর্লভ কোনো বস্তু। মা ভেতরে চলে এলো। কিছুক্ষণ পরে বাবা গাড়ি করে ফিরল। বাইরে থেকে শুনতে পেলাম বাবা বলছে, আরে রাজা সাহেব, আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন? লোকটি ঠাট্টা করে বলল, আরে আপনার স্ত্রী তো আমাদের ভয় ঘরে ঢুকতে দিল না। বাবা, আপনি আসুন। আমারই দোষ, আমার ওকে জিজ্ঞেস করা উচিত ছিল কে এসছে। এরপর বাবা লোকটিকে কে নিয়ে ঘরে ঢুকল। মাকে লোকটির সাথে ভালোভাবে আলাপ করল। আমাকেও লোকটির সামনে নিয়ে গিয়ে নিজের ছেলে হিসাবে পরিচয় দিল। লোকটিকে এবার আমি ভালোভাবে দেখলাম। লোকটি আপনার ছেলে, সবাই খুব সুন্দর দেখতে। আপনার ভাগ্য দেখে খুব হিংসে হচ্ছে। বাবা, তো আপনি আশা করি আমার সাথে হাসপাতালের এই সব বেকানুনি জিনিসপত্র ব্যাপার নিয়ে কথা বলতে আসেননি বজ্জে? রাজা সাহেব, কি আর বলবো ডাক্তার বাবু, আমার হয়েছে ঝামেলা, সামনে ভোট আসছে। আর এদিকে এই গুন্ডাদের উপদ্রবে আগামী 6 মাসে 2 জন ডাক্তার পালিয়েছে। বাবা,
আপনারই তো দলের লোক। রাজা সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার স্বামীকে আমি আর বোঝাতে পারলাম না। বাবা মাকে বলল, কাকলি, আমার আর রাজা সাহেবের জন্য একটু চা বানিয়ে দাও। মা অনিচ্ছা সত্ত্বেও তাকে রান্নাঘরে যেতে হলো। বাবা, এবার রাজা সাহেব, আপনার এর মধ্যে কোনো রকম জড়িত না থাকলেও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাবা আর রাজা সাহেব অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলে চলছিল, আমি আর তাদের কথা কান দিছিলাম না। কিছুক্ষণের মধ্যে মা চা নিয়ে ঘরে ঢুকল। মায়ের হাতের চা খেয়ে রাজা সাহেব খুব পছন্দ করল। শেষে চলে যাবার সময় বলল, বৌদি, পরের বার কিন্তু এলে আর কিন্তু ঘর অগোছালো থাকার অজুহাত দেবেন না। মা মুচকি হেসে বলল, এবার অন্য কোনো অজুহাত দেব? আসতে আমাদের বাড়িতে রাজা সাহেবের আসা যাও বা বাড়তে লাগল। একদিন রাতে শোবার সময়ে মা চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, শুনলাম তুমি নাকি হেড অফিসে কয়েকজনের নামে নালিশ করেছ। তুমি জানো ওরা কারা? বাবা আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি জানলে কোথায় থেকে? মাসকালে রাজা সাহেব বাড়িতে এসেছিল। ওনার কাছ থেকে। বাবা, লোকটা যখন দেখছে আমি ওর কোনো কথা শুনছি না, এখন তোমার কান ভাঙছে। মা এবার একটু রেগে গিয়ে বাবার কথার উত্তর দিল, অদ্ভুত লোকটার কি আসা যায় আমাকে জানিয়ে? যা করছে আমাদের পরিবারের ভালোর জন্য করছে। বাবা, আমার পরিবারের ভালো ব্যাপারটা নিয়ে বাইরে কোনো লোক মাথা না ঘামালে ভালো। সেদিন রাতে মা কিছু বলল না, কিন্তু পরের দিন মা বাবার মধ্যে খুব ঝগড়া হলো এই সব নিয়ে। মা শেষ পর্যন্ত কাঁদতে শুরু করে দিল। বাবা মাকে বোঝালো, দেখো কাকলি, তুমি ভয় পেয়ে না, আমার কোনো ক্ষতি হবে না। রাজা সাহেব ভয় পেয়েছে। ও তোমাকে ব্যবহার করছে যাতে আমি ওদের উপর থেকে অভিযোগটা তুলে নিই। এরপর নিজেদের মধ্যে কিছুটা মিটমাট হওয়ার পর বাবা হাসপাতালে চলে গেল। সেই রাতে যা অনিবার্য ছিল তাই হলো। রাতে মা খুব চিন্তায় ছিল, বাবার আসতে বাকি দিনের তুলনায় অনেক দেরি হচ্ছিল। এমন সময় আমাদের বাড়ির সামনে রাজা সাহেবের গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে রাজা সাহেব নামতেই মা বুঝতে পারল কিছু একটা অঘটন ঘটেছে। মা বলল, রাজা সাহেব আপনি? রাজা সাহেব, কাকলি, একটা খারাপ খবর আছে। মা রাজা সাহেবের কাছে ছুটে এলো। কি হয়েছে জায়ান্তার? মায়ের সারা শরীর কাঁপছে। রাজা সাহেব, তোমাকে কতবার বুঝিয়েছি, ওকে বোঝাও। মা, কাঁদো কাঁদো অবস্থায় কি হয়েছে তাড়াতাড়ি বলুন। কিছু গুন্ডারা তোমার স্বামীর উপর হামলা করেছে, এখন ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু রাজা সাহেব মাকে ধরল দুহাত দিয়ে। কাকলি, চলো এখুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আমরা রাজা সাহেবের গাড়িতে উঠলাম। সারা রাস্তায় মায়ের পিঠে হাত বোলাতে বোলাতে মাকে সান্ত্বনা দিছিল রাজা সাহেব। হাসপাতালে পৌঁছে আমাকে নিচে রেখে মা আর রাজা সাহেব বাবাকে দেখতে গেল উপরের রুমে। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ দেখলাম সিঁড়ি দিয়ে রাজা সাহেবকে নামতে। আমাকে আর চোখে দেখে পাশ কাটিয়ে সে বাইরে বেরিয়ে যায়। আমিও কি ভেবে লোকটার পিছন পিছন যাই। রাজা সাহেবকে দেখলাম একটা বাইরে লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছে। দ্বিতীয় লোকটি, আজ তো আপনি মনে হচ্ছে ফাটিয়ে দিবেন। রাজা সাহেব, আগে তুই বল, ওষুধটা ঠিকঠাক কাজ করবে কিনা? দ্বিতীয় লোকটি, আলবাত কাজ করবে, একটু জলে মেশালে দেখবেন কেমন করে আপনার বাঁশুরির সুরেতাল মিলিয়ে মিলিয়ে নাচবে। রাজা সাহেব, পুরোটা দিলে কি হবে? সারারাত টানতে পারবে? লোকটা মুচকি হাসল। এখন কি করছে? রাজা সাহেব বরের সামনে বসে আছে। এবার আমি সেই জায়গা থেকে সরে গিয়ে যেখানে আগে বসেছিলাম সেখানে চলে এলাম। আমি বুঝতে পারছিলাম না আমার আশেপাশে কি ঘটছে। তখন আমার বোঝার ক্ষমতা ছিল না রাজা সাহেবের এই উদ্দেশ্যের ব্যাপারে। এরপর সেদিনের রাত থেকে যা যা ঘটেছিল তা ভাবলে এখনো আমার গায়ে কাটা দেয়া। সেদিন হাসপাতাল থেকে বেরানোর সময় মাকে রাজা সাহেব তার বাড়িতে উঠতে বলল। রাজা সাহেবের ধারণা যেই সব গুন্ডারা বাবাকে হামলা করেছে তারা রাতে মায়ের উপর আর আমার উপর হামলা করতে পারে। রাজা সাহেব উপরে হয়তো মায়ের বিশ্বাস তা অনেকটা বেশি ছিল, তাই সে তার কথায় রাজি হয়ে গেল। সেদিন রাতে আমরা রাজা সাহেবের বাড়িতে চলে গেলাম। হাসপাতাল থেকে বেরিয়ে যখন গাড়ি এসে রাজা সাহেবের বাড়ির সামনে দাঁড়াল তখন আমার চোখ স্থির হয়ে গেল। মনে হলো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের জন্য ভালো খাবার বানানো হয়েছিল, আমি খেয়ে নিলাম, কিন্তু মা কিছু খেতে চাইছিল না। রাজা সাহেব অনেক অনুরোধ করাতে মা শুধু শরবত খেল। মায়ের জন্য একটা ভারী সোনা রং করা পেতলের গ্লাস এ শরবত নিয়ে এলো। মা বলল, এবার বুঝতে পারছি আপনার নাম এখানে রাজা সাহেব কেন। রাজা সাহেব, আমি হচ্ছি এই গ্রামের সবচেয়ে বড় ভিখারি। মাকেন এই কথা বলছেন? রাজা সাহেব, আমার সব আছে, কিন্তু নিজের আপন বলে কেউ নেই। মা, আমি জয়ন্তর কাছে আপনার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে শুনেছি। আমি খুব দুঃখিত। আপনার এই বিষয়ে নিয়ে আমি আপনার কাছে আগে আমার দুঃখ প্রকাশ করতে পারিনি।
ভেবেছিলাম বিশ্বাসটার ব্যাপারে কিছু বললে আপনি আরও দুঃখ পেতে পারেন। রাজা সাহেব, আমি তো আর ডাক্তার বাবুর মতো ভাগ্যবান নই যে আপনার মতো সুন্দর বউ আরেকটা পাব। মা কথাটা এড়িয়ে গিয়ে বলল, আমি আপনার আছে চিরকাল ঋণী থাকব। আপনি এই সময় আমাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু রাজা সাহেব, এরকম ভাবে তো আপনার এখানে থাকা যাবে না। জায়ান্তাকে কি সত্যি এই হাসপাতালে রাখতে হবে? আমি ওকে এই গ্রামের বাইরে নিয়ে যেতে পারি না। রাজা সাহেব, আপনি তো শুনলেন হাসপাতালের সমল কি বলল। উনিও তো ডাক্তার, হয়তো আপনার স্বামীর জুনিয়র। মা, এখানে 4-5 দিন থাকতে বলছে। আমার তো খুব ভয় হচ্ছে ওরা যদি আবার হাসপাতালে। রাজা সাহেব কাকলি, তুমি তো দেখলে তোমার পাতির সংরক্ষণের জন্য আমার লোকেরা হাসপাতালে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। তারপর কনস্টেবল যাদব তো খুঁজছে ওই শয়তানগুলোকে। সেদিন রাতে আমাদের উপরের একটা ঘরে শোবার ব্যবস্থা করা হলো। আমি শুয়ে পড়লাম। মা আমার পাশে এসে শুল। মাকে দেখে মনে হচ্ছিল মায়ের শরীরটা যেন খারাপ। নিজের কপালের উপর হাত চেপে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? মা কিছু হয়নি, মাথাটা একটু ধরেছে, সারাদিন যা গেল তুই ঘুমা। কিছুক্ষণের জন্য হয়তো আমি চোখটা বুঝেছিলাম। হঠাৎ মনে হলো মা বিছানা ছটফট করছে আর বিড়বিড় করে কি যেন বলছে। মায়ের কাছে আসতেই দেখতে পেলাম মা চোখ বন্ধ করে মুখ দিয়ে আওয়াজ করছে আর ক্রমাগত বাবার নাম নিচ্ছে এবং নিজের ডান হাতখানা পায়ের মাঝে ক্রমাগত ঘষে চলছে। সারা শরীরে ঘাম জমে রয়েছে। আমি মাকে জিজ্ঞেস করি, মা তোমার কি হয়েছে? মা সঙ্গে সঙ্গে নিজের ঘর কাটিয়ে আমার দিকে তাকালো। সে এক অদ্ভুত তাকানোর দৃষ্টি, মনে হচ্ছে তার শরীরের ভেতর তা ঝলছে। মায়ের ঠোঁটখানা কাঁপছিল। মা কি হয়েছে? আমি, মা তোমার কি শরীর খারাপ লাগছে? মা আমার থেকে চোখটা সরিয়ে বলল, তুই ঘুমা, আমাকে একটু বাচ্চাঘরে যেতে হবে। মা বিছানা থেকে উঠে পড়ল। আস্তে আস্তে বারান্দা দিয়ে বাচ্চাঘরের দিকে গেল। আমিও দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখলাম মা বাচ্চাঘরের সামনে গিয়ে থমকে গেল। দেখলাম বাচ্চাঘর এ তালা লাগানো। মায়ের মুখে বিরক্তি দেখা গেল। অনেকক্ষণ ধরে কি যেন ভাবল এবং তারপর রাজা সাহেবের ঘরের সামনে গেল। ঘরে টোকা মারতেই রাজা সাহেব সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। মনে হলো রাজা সাহেব অপেক্ষা করছিল। রাজা সাহেব পুরো একসেট মায়ের সামনে দাঁড়িয়েছিল। কি হয়েছে কাকলি? রাজা সাহেবের বলল, কি হয়েছে তোমার? তোমার স্বামীর কথা চিন্তা করে ঘুম আসছে না? মা তৎক্ষণাৎ নিজের ঘরটা কাটিয়ে, না রাজা সাহেব, আমার একটু বাচ্চাঘরে যেতে হবে। রাজা সাহেব বলল, ও তোমার বাচ্চাঘর এ যাবা প্রয়োজন? ঘরে এসো, ঘরে এসো। চাবিটা কোথায় রেখেছি খুঁজতে হবে। মায়ের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। আমি আস্তে আস্তে দরজা থেকে উকি মারা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম। আস্তে আস্তে রাজা সাহেবের ঘরের দিকে গেলাম। আলতো খোলা জানলার মুখ দিয়ে উকি মারলাম। রাজা সাহেব আলমারি খুলে কি যেন একটা খুঁজছে। মা জিজ্ঞেস করল, আপনি বাচ্চাঘর এ চাবি দিয়ে রেখেছেন কেন? রাজা সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল, মাঝে মধ্যে বাচ্চাঘর এ বন্য বিড়াল ঢুকে পড়ে, সাপ ও ঢুকে পড়ে, তাই জানলাটা আর দরজাটা আটকানো থাকে। এরপর মায়ের কাঁধে হাত রেখে বলল, তোমার শরীর ঠিক আছে? তুমি এত ঘামছ কেন? মা এবার রাজা সাহেবের হাতখানা সরিয়ে বলল, আমাকে আমার ঘরে যেতে হবে রাজা সাহেব, আমার ছেলে ঘরে একা শুয়ে আছে, আমাকে না দেখতে পেলে ভয় পাবে। মা কেমন যেন একটা অস্বস্তি বোধ করছে রাজা সাহেবের সামনে। ভালোভাবে জানলার কাছে মুখ বাড়াতেই বুঝতে পারলাম কারণটা, রাজা সাহেবের তাঁবু হয়ে আছে। রাজা সাহেব মায়ের কাছে এগিয়ে এসে বলল, কি হলো? আমাকে ভয় করছে কাকলি, আমার শরীরটা ভালো নেই। রাজা সাহেব মা মুখ ফিরিয়ে দরজার দিকে ঘুরতে যাচ্ছিল, এমন সময় রাজা সাহেব পিছন থেকে ধরল দেওয়ালের সাথে। মা কিছুক্ষণ রাজা সাহেবের বাহুবন্ধনে ছটফট করল কিছুক্ষণের জন্য, তারপর কাঁদতে লাগল। রাজা সাহেব মাকে বলল, আমি জানি তোর কি হয়েছে। তোর আজ রাতে তোর স্বামীর প্রয়োজন ছিল, কিন্তু আজ তোকে কে সেবা দিবে সেটাই তুই বুঝতে পারছি না। তোর চোখে ভেসে আছে নিঃসঙ্গতার ছাপ। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কিছু বলছিল না। নিজেকে এরকম ভাবে আটকে রেখে কি লাভ? শুধু ভাব যে একটি রাত তোমার পা ফসকে গেছে। কাল কেউ জানতে পারবে না আমাদের সম্পর্কর ব্যাপারে, রাজা সাহেব বলল। মাকে এবার নিজের দিকে ঘোরালো রাজা সাহেব। মা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে তখনও কাঁদছিল। মায়ের চোয়ালখানা 2 হাত দিয়ে চেপে ধরল। তো লজ্জা কিসের? এক মুহূর্তের জন্য সমাজের কথা ভুলে যাও, ভুলে যাও তোমার স্বামীর কথা, দেখবে আজ রাত তোমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় রাত হবে। মা মুখটা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু রাজা সাহেব মায়ের মুখখানা সরাতে দিল না। রাজা সাহেব মায়ের মুখের কাছে নিজের মুখখানা এনে বলল, তুমি আজ রাজি হও বা না হও, আমাকে তুমি আটকাতে পারবে না। তাদের কার্যকলাপ দেখে আমি আর থাকতে পারলাম না।
মুহূর্তে মধ্যে মায়ের সারা শরীর কেঁপে উঠল, মা হাউ হাউ করে কেঁদে উঠল। আমি আর দেখতে পারলাম না, সরে গেলাম জানলা থেকে। আমার মাথা কাজ করছিল না, খুব ভয় পেয়েছিলাম, একটু কেঁদে ফেললাম, নিজের মাকে একজন ব্যথা দিচ্ছে আর কিছু করতে পারছিলাম না ভেবে আগেই কান্নাটা এসেছিল। আমি সেখানে থাকতে পারলাম না, নিজের ঘরে চলে গেল। ঘরে দরজা বন্ধ করতেই মায়ের গলার আওয়াজ কানে আসছিল না। কিন্তু বিছানায় শুতে পারলাম না। বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগল। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, প্রশ্নের উত্তর খুঁজতে আবার সেই ঘরের দিকে গেলাম। আমি আস্তে আস্তে সেই ঘরের কাছে গেলাম। এবার মায়ের কান্নার আওয়াজ আর শুনতে পারছিলাম না। জানলা দিয়ে উকি মারতেই দেখতে পেলাম মা একইরকম ভাবে আছে। রাজা সাহেব বলল, কাকলি, আমি তোমার মাথায় সিঁদুর পরাতে চাই। মা, সিঁদুর সেটা কোথায় পাবো রাজা সাহেব? রাজা সাহেব বলল, আমার কাছে আসে। রাজা সাহেব খাট থেকে উঠে আলমারির কাছে গেল। রাজা সাহেব আর চোখে মাকে নজর রাখছিল যাতে মা এই সুযোগে পালানোর চেষ্টা না করে, কিন্তু মা উঠল, বরং সে উঠে বসল এবং রাজা সাহেবের দিকে তাকিয়ে রইল। রাজা সাহেব আলমারির উপর থেকে একটা কৌটো বার করল আর মায়ের কাছে এগিয়ে গেল। রাজা সাহেব কাছে আসতেই মা নিজের মুখখানা তুলল। রাজা সাহেব মায়ের সিথিতে সিঁদুর পরিয়ে দিল। কাকলি, তোকে একটা কথা বলতে চাই। তোর স্বামীকে মারার পিছনে আমার হাত ছিল। রাজা সাহেব কথাটা বলে হাসতে বলল। মাহা হয়ে গেল, কি বলছেন? বলুন এটা মিথ্যে। রাজা সাহেব বলল, তোকে বিছানায় নেওয়ার জন্য আমি এত কিছু করেছি। মা ভয় ভয় রাজা সাহেবের দিকে তাকিয়েছিল, তার চোখে একটি প্রশ্ন, রাজা সাহেব কি চায়? রাজা সাহেব মায়ের চুলের মুঠি চেপে ধরল। মা চেঁচিয়ে উঠল, লাগছে রাজা সাহেব। রাজা সাহেব আমার কথা না শুনলে কাল সকালে তোকে বিধবা করে। তোকে আমার জিনিস বানিয়ে রাখবা, আমাকে তুই চিনিস না। মা বলল, আমার ঘরে যেতে দিন। রাজা সাহেব ঘরে? আমার তো এখনো শেষ হয়নি। মার চক্ষু বড় হয়ে গেল। আমার ছেলে ঘরে একলা আছে। রাজা সাহেব মায়ের কাপড়গুলো হাতে নিয়ে বলল, আমি দেখে আসছি। মা বলল, ওগুলো নিয়ে যাচ্ছেন কেন? রাজা সাহেব বলল, তুই তো একসেট অবস্থায় ঘর থেকে বেরাতে পারবি না। মা বলল, রাজা সাহেব, আপনি কি সত্যি আমার স্বামীকে গুন্ডা দিয়ে মেরেছেন? রাজা সাহেব বলল, আমার কোনো উপায় ছিল না, গুন্ডারা তোর স্বামীকে মেরেই ফেলত। আমি শুধু বুঝিয়েছি ডাক্তারকে মারতে, এবং আর আসল মজা হবে যখন ডাক্তারের বউকে বেইজ্জত হবে। বিশ্বাস করো, সব কটার জিভে জল গড়িয়ে পড়ছিল। মা ভয় ভয় বলল, তাহলে তুমি কি আমাকে ওদের হাতে সঁপে দেবে? রাজা সাহেব, যদি তোমাকে ওদের হাতেই সঁপে দিতাম তাহলে আজ রাতে তোমাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাবার জন্য আসতাম না। ওরা আজই তোমার বাড়িতে আসত। এতক্ষণে যাদব ধরে ফেলেছে সবটাকে। আসলে তোমার মতো সুন্দরীকে 10 জনের সাথে শেয়ার করা যায় না, বলে সে দরজার কাছে এলো। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। আমি খাটে শুয়ে ঘুমানোর ভান করলাম। রাজা সাহেব কিছুক্ষণ পর ঘরে ঢুকল। মায়ের শাড়ি আর বাকি জিনিসগুলো দূরে একটা ঘরের কোণে রাখল আর আমার কাছে এগিয়ে এলো। রাজা সাহেব আমার কাছে এসে উকি মারল এবং রাজা সাহেবের সামনে আমি শুয়ে থাকার নাটক করলাম। রাজা সাহেব ঘর থেকে বেরিয়ে গেল এবং যাবার আগে আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম সারা রাত আমাকে এই ঘরে কাটাতে হবে। চোখে ঘুমও আসছিল না। বারবার দৃশ্যগুলো চোখে ভাসছিল। অনেকক্ষণ ধরে খাটে দাপাদাপি করার পরে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। যখন চোখ খুললাম দেখলাম এক বুড়ো মাসি আমায় জিজ্ঞেস করছে, খোকা ওঠ। আমি জিজ্ঞেস করলাম, আমার মা কোথায়? বুড়ো মাসি বলল, তোমার মা খুব ক্লান্ত, শুয়ে আছে। আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই আমি কথা না বাড়িয়ে বলে বসলাম, আমার খুব খিদে পেয়েছে। মসি বলল, তোমাকে আমি খেতে ডাকতে এসেছিলাম। তোমার খাবার বানানো হয়ে গেছে। আমি নিচে গিয়ে মুখ ধুয়ে খেয়ে নিলাম। পুরো বাড়িতে আমার একা একা লাগছিল, ঘরের কেউকে আমি চিনতাম না। হঠাৎ শুনতে রাজা সাহেবের 2 পরিচারিকার গলার আওয়াজ পেলাম, বাগানে ফিস ফিস করে কি যেন বলছে, ভালোভাবে তাদের কথাগুলো আড়ি পেতে শুনলাম। ঘরে কি দেখলি? একজন পরিচারিকা আরেকজনকে জিজ্ঞেস করল। একসেট হয়ে শুয়ে আছে রাজা সাহেব আর ডাক্তারের বউ। আমাদের দেখে বুতা ভয় চেঁচিয়ে ওঠে এবং রাজা সাহেবের কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করে। তারপরেই তো রাজা সাহেব বুড়ি মাসিকে ডেকে পাঠালো আর তারপর আমাদেরকে সরিয়ে দিল। দুজনেই ফিস ফিস করে হাসছিল। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, এই খোকা, তুমি ওখানে কি করছো? পিছনে ফিরে দেখি বুড়ি মাসি। আমি বোকার মতো মাসির দিকে তাকিয়ে রইলাম।
মাসি বলল, তোমাকে তোমার মা ডাকছে। আমি বললাম, মা কোথায়? বুড়ি বলল, উপরের ঘরে, যেখানে তুমি রাতে শুয়েছিলে। আমি দৌড়ে উপরের ঘরে গেলাম। বাইরে থেকে মা আর রাজা সাহেবের গলার আওয়াজ শুনতে পেলাম। মা কাঁদতে কাঁদতে রাজা সাহেবকে বলল, কাল রাতের ঘটনা কোনো ভালোবাসা ছিল না। আমাকে ভেষজ খাইয়ে আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে কাজ করেছেন। আমি আমার স্বামীকে এই গ্রাম থেকে নিয়ে যেতে চাই। রাজা সাহেব, আমি তোমায় বাধা দেব না। আমার লোকেরা তোমাকে গাড়িতে তুলে দেবে। আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মা আমাকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল। নিজের চোখের জল মুছে ফেলে আমাকে বলল, আয় এখানে, আমরা এখুনি বাবার কাছে যাব। রাজা সাহেব ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মা রাজা সাহেবকে বেড়ানোর আগে একটা কথা শুনিয়ে দিল, আপনার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই। আমরা কিছুক্ষণ পর হাসপাতালের দিকে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে বাবাকে মা এখান থেকে নিয়ে যাবার কথা বলল। বাবা নিজেই বলল, এখান থেকে যাওয়া সম্ভব নয়। মাকে বাবা বলল রাজা সাহেবের বাড়িতে থাকতে নিরাপত্তার জন্য, কিন্তু মা শুনল না এবং বলল যে সে আমাকে নিয়ে আমাদের বাংলোতে থাকবে। যখন আমরা সেখান থেকে ফিরছিলাম আমাদের দেখা যাদবের সাথে হলো। যাদব আমাদেরকে থানায় আসতে বলল। পুলিশ ভানে যেতে যেতে যাদব জানালো যে কাল রাতে রাজা সাহেব তাদেরকে আমাদের চলে যাবার পর আমাদের বাংলোতে লুকিয়ে থাকতে বলেছিল। লোকগুলো যারা আমার বাবার উপর হামলা করেছিল তারা সত্যি আমাদের বাড়িতে হামলা করেছিল এবং পুলিশ কিছুজনকে গ্রেফতার করেছে, যদিও 2-3 জনকে তারা ধরতে পারেনি। যাদব বলল যে তার মায়ের বিবৃতি দরকার যে এই লোকগুলোর আমাদেরকে মারার চেষ্টা করেছে, যাতে সে লোকগুলোর নামে কেস ঠুকতে পারে। সেদিন থানা থেকে বেরিয়ে মা ইন্সপেক্টরকে অনুরোধ করল যে আমাদেরকে তারা রাজা সাহেবের বাড়িতে পৌঁছে দেয়া। আমরা রাজা সাহেবের বাড়িতে পৌঁছতে বুড়ি মাসি বলল, তুমি ফিরে এলে ডাক্তারের বউ, আমি জানতাম তুমি ফিরে আসবে। মা কোনো কথা উত্তর দিল না। আমরা যে ঘরে ছিলাম সেই ঘরের দরজা খুলে দিল। মা আমাকে বলল, তুই একটু একা থাক, আমি একটু বাইরে থেকে আসছি। মাকে দেখলাম বারান্দায়। বুড়ি মাসিকে জিজ্ঞেস করল, রাজা সাহেব কোথায়? বুড়ি হাসতে হাসতে বলল, তুমি চলে যাবার দুঃখে বাইরে পুকুরটায় স্নান করতে গেছে। মা বলল, বাইরের পুকুর? আমার ওনার সাথে একটু কথা বলার ছিল। বুড়ি মাসি বলল, চল বউ, তোমাকে রাজা সাহেবের কাছে নিয়ে যাই। তোমাকে দেখলে রাজা সাহেব দেখলে খুশি হবে। মাকে দেখলাম বুড়ি মাসির পিছন পিছন যেতে। আমি নিজেকে আটকাতে পারলাম না, তাদের পিছন পিছন যেতে লাগলাম। অবাক হয়ে গেলাম যখন দেখতে পারলাম যে পুকুরটির কথা বুড়ি মাসি বলছিল সেটা ঠিক রাজা সাহেবের বাড়ির বাগানের জঙ্গলের পিছনে। পুকুরের সামনে দেখতে পারলাম সকালে যে 2 জন পরিচারিকার কথা আমি তখন আড়ি পেতে শুনছিলাম, তারা রাজা সাহেবের সাথে পুকুরে স্নান করছে আর হাসাহাসি করছে। রাজা সাহেবে স্নান করা দেখে মা লজ্জা পেয়ে গেল এবং চোখ নামিয়ে ফেল। বুড়ি মাসি ঠোঁটটা বেঁকিয়ে বলল, ওরে লাজুক মেয়ে, যা, লজ্জা না পেয়ে রাজা সাহেবের কাছে যা, একসাথে স্নান কর আর দুটোকে বল উপরে আসতে, ঘরে অনেক কাজ আছে। বুড়ি মাসি মাকে ধাক্কা দিয়ে বলল, যা, এত ভাবছিস কি? আমি চললাম, আমার অনেক কাজ আছে। মা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জঙ্গলের গাছের ফাঁক দিয়ে রাজা সাহেব আর 2 পরিচারিকার স্নান করা আর রাজা সাহেবকে স্নান করানোর দৃশ্য দেখছিল। তারপর মা পুকুর ধারে এসে দাঁড়াল। রাজা সাহেব মাকে এবার দেখতে পারল। রাজা সাহেব মাকে দেখে একটু ব্যাকা ভাবে হেসে বলল, কি হলো কাকলি? আমি ভাবলাম তুমি এতক্ষণে গ্রাম ছেড়ে চলে গেছ। মা বলল, আপনি জানতেন আমি গ্রাম ছেড়ে এখন যেতে পারব না। রাজা সাহেব বলল, এখানে এসছো কেন? মা নিজের চুলের খোপা বানাতে বানাতে বলল, আর অন্য কোনো জায়গায় নিজের ছেলেকে নিয়ে একা থাকার সাহস হল না। রাজা সাহেব, আমি কোনো মহাপুরুষ নই। তোমার মতো মহিলাকে যখন খুশি স্বীকার করতে পারি। মা, আমার তো আর কিছু নেই আপনার কাছে হারানোর জন্য। মা পুকুরের জলে নামতে লাগল। রাজা সাহেব বাকি 2 জনকে ইঙ্গিত করল পুকুর ছেড়ে উপরে যেতে। 2 পরিচারিকার চোখে মায়ের প্রতি একটু রাগ আর হিংসার আভাস বুঝতে পারলাম। 2 জনে সাঁতার কাটতে কাটতে মায়ের পাশ কাটিয়ে বেরিয়ে গেল। হঠাৎ দেখলাম রাজা সাহেব সাঁতার কাটতে কাটতে মায়ের কাছে এসে দাঁড়াল। তোমার এখনো একটা ছিদ্র আমি এখনো দখল করিনি, তুমি সব কিছু হারাওনি এখনো। মা এই কথাটি শুনে একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। রাজা সাহেব বলল, এত ভয় কিসের? ওটা আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে নেব না। রাজা সাহেব বলল, গতকালকের রাতে আমাকে তুমি স্বর্গে পৌঁছে দিয়েছিলে কাকলি। তোমার এই মিষ্টি গন্ধ আমাকে পাগল করে দিয়েছিল। মা এই কথাগুলো শুনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। রাজা সাহেব মায়ের মুখের কাছে নিজের মুখখানা নিয়ে এলো।
ভেবে দেখো কাকলি। প্রত্যেক রাতে আমার মতো পশুর সাথে তোমাকে থাকতে হবে। বিশ্রাম হবে না তোমার। মা চোখ তুলে রাজা সাহেবকে বলল, আমি রাজি। কিন্তু একটু পর রাজা সাহেব বিকৃতি অত্যাচার সহ্য করতে না পেরে মা বলল, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুলে দিন ওই লোকগুলোর হাতে। আমাকে ওরা একেবারে মেরে ফেলুক। রাজা সাহেব মুচকি হেসে বলল, তা কি করে হয় বল? আমি শুধু তোকে সুরক্ষা দিচ্ছি না, তোর ছেলে আর তোর স্বামীকে সুরক্ষা দিচ্ছি। মা উঠে পড়ল এবং পুকুরের জলে মুখ ধুতে লাগল। রাজা সাহেব পিছন